সে মনে করেছিল যে আমি এইগুলি করে আমার ওই জিনিসটাকে ঢেকে দেবো, এই যে দুর্নীতি যে সেটা ঢেকে দেবো। যে কারণে শিক্ষকেরা যখন স্কিমের বিরুদ্ধে যখন তার মাঠে নামলো, তখন উপহাস করে শিক্ষকদের প্রতি অশ্রদ্ধা করে ব্যঙ্গ করে বললো, ঠিক আছে কতদিন তারা আন্দোলন করতে করুক না। আওয়ামী লীগের বা সরকারি সংগঠনের নেতা কর্মীরা সব পালিয়ে গেছে। এখন আমাদের যা শখ হয় যে রাহাত খান মেননকে একটু দেখবো, ইউনিভার্সিটি চেহারাটা সুন্দর চেহারাটা দেখবো, বা এই যে আরো বড় বড় সব আওয়ামী লীগের নেতা সাবের চৌধুরীদের বিভিন্ন চেহারা দেখবো। এই চেহারা লাখ লাখ টাকা খরচ করে তো আমার দেখার উপায় নেই। আমি মহম্মদ তো লুকিয়েছিলাম। আমি যখন রিক্সা নিয়ে আসতেছি, একজন তোকে ঝাড়ু নিয়ে যাচ্ছে। আরে বাবা তুমি ঝাড়ু নিয়ে যাচ্ছ কেন? স্যার আর কিছুই পাইনি, সব নিয়ে গেছে। তো মনে করেন বঙ্গভবনের একটা কি গণভবনের একটা রাখে, নমুনা রাখে। আসলে ভারতে বন্যা হচ্ছে কিনা এটা দেখার বিষয়। ভারতেও নাকি অনেকে মারা গিয়েছে এদিকে। এটা যদি হয়ে থাকে তাহলে তো ভিন্ন কথা। আর এটা যদি ভারতে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে, ভারতে যদি বন্যাতে মানুষ না হয়, তাহলে বাংলাদেশে যে বন্যা এবার হলো সেখানে অবশ্যই কিন্তু আছে। তাহলে আমাদের কথা বলতে হবে। আপনার কাছে কোনো আছে কিনা? আমি যতটুকু শুনেছি কিছুটা এরকম ভারতেও কিন্তু হয়েছে। এখন প্রকৃতির যদি খেয়াল হয়ে থাকে তাহলে তো করার কিছু নেই। আর ভারতে যদি বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে আমি মনে করবো এটা মোদী সরকার বাংলাদেশকে পানি দিয়ে ডুবে দিতে চায়। জি, আমরা শুনতে পাচ্ছি না হাবিবুর রহমান হাবিব ভাই আপনাকে। করেছে দেশের গণতন্ত্র করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করেছে, মানুষের নৈতিক চরিত্র নষ্ট করে দিয়েছে, দুর্নীতিবাজ তৈরি করেছে, হাজার হাজার কোটি তার সরকারি কর্মকর্তা কর্মচারী লুট করেছে। এবং প্রধানমন্ত্রীর পরিবার যে কত হাজার কোটি টাকার মালিক তা হিসাব করে বলা যাবে না, কারণ নিজে স্বীকার করেছেন। চীন থেকে আসার পর যে ঘটনার মধ্যে দিয়ে তার পতনটা চূড়ান্ত উদাহরণ করলো, ও নিজে বলেছেন আমার পিয়নই 400 কোটি টাকা, আমার পিয়নই 400 কোটি টাকা আছে, আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলেই না। এই যে কথা উনি বলে বসলেন, তাহলে ওনার কত হাজার কোটি টাকা আছে। এইটা কি শোনেন, এইটা যে করলো এই সরকার যে পতনটা হলো, এটা কেন করেছে জানেন? কোটাটা আবার ফিরে নিয়ে আসলে কেন? এই যে প্রতিদিন যে এক একটা সব বেনজির, তারপরে আসাদ, আজিজ বের হওয়া শুরু করলো, তখন ওনার ভিতরে সাংঘাতিক রকমের ইয়ে হলো যে এখন আমার পরিবার বের হবে, আমাদের পরিবার বের হবে, এবং তারা তো আরো ভয়ঙ্কর, আরো হাজার হাজার কোটি দুর্নীতি। তখন হাইকোর্টকে দিয়ে তখন এটা আপনার কোর্ট আবার ফিরে নিয়ে আসলো। তারপরে আবার এটা নিয়ে নাটক করলো যে অ্যাপিল করার পরে সেখানে আবার ওইটাকে সংক্ষিপ্ত রায় দেয়। প্রথম যদি পূর্ণাঙ্গ রায় দিয়ে দেয় তাহলে কিন্তু এটা এত দূর যায় না। সে মনে করেছিল যে আমি এইগুলি করে আমার ওই জিনিসটাকে ঢেকে দেবো, এই যে দুর্নীতি যে সেটা ঢেকে দেবো। যে কারণে শিক্ষকেরা যখন স্কিমের বিরুদ্ধে যখন তার মাঠে নামলো, তখন উপহাস করে শিক্ষকদের প্রতি অশ্রদ্ধা করে ব্যঙ্গ করে বললো, ঠিক আছে কতদিন তারা আন্দোলন করতে করুক না দেখি, আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবে তখন ফিরে আসবে। আর ছাত্রদের তো পাত্তাই দিল না। তারা বললো, ওদের কাছে বললো আমার ছাত্রলীগই যথেষ্ট এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য। এইটা সবকিছু কিন্তু এই যে দুর্নীতি বের হবে এটা ঠেকানোর জন্য। আর এটা ঠেকা দিয়ে গদি হারা হয়ে গেল। যে এখন আজকে মানুষ এই বন্যাটা যদি আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতো, তাহলে এই বন্যাটা হলে কিন্তু মানুষ ভারতের দোষ দিত না, যে শেখ হাসিনাকে তো ডুবাই মারবে না, তাদের প্রিয় বান্দা ডুবাই মারবে না। এখন যেহেতু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, দেশ থেকে বিতাড়িত, পৃথিবীর কোন দেশ তাকে আশ্রয় দিচ্ছে না, এর চেয়ে লজ্জার আর কিছু আছে? দেখেন বিএনপি কিন্তু দুইবার ক্ষমতা ছেড়ে দিয়েছে আন্দোলনের মধ্যে। একবার 96 সালে 30 মার্চ, আবার দিল আপনার 2007 সালে, 6 সালে ক্ষমতা ছেড়ে দিল। ওখানে দিয়ে ম্যাডাম খালেদা জিয়া একেবারে এর মতো বীরের মতো পল্টনে পার্টি অফিসে এসেছে, লক্ষ লক্ষ মানুষের বক্তব্য দিয়ে বাসায় ফিরে গিয়েছে। এবং 2006 সালে যখন পদত্যাগ করলেন, তখনও বিএনপির লোকেরা মাঠে ছিল এবং কেউ পালায়নি। কিন্তু কারণ হলো একটা, কারণ বিএনপির নেতাকর্মীদের নৈতিক মনোবল ছিল। কারণ তারা এইরকম, হ্যাঁ বিএনপির সময় দুর্নীতি হয় নাই তা আমি বলবো না, কিন্তু পাহাড় সময় দুর্নীতি। হ্যাঁ, এই যে পুলিশের কত আইজিপি ছিল অতীতে যারা আছে, এই শহীদুল থেকে শুরু করে এগুলি বাদ দিলে তাদের ভিতরে আপনি কিন্তু এইরকম টাকার পাহাড় তারা পাবেন না। এমন দুর্নীতি করেছে যে টাকা এই ক্ষমতা তারা ত্যাগ করতে বাধ্য হলো দুর্নীতির কারণে। চিন্তা করেন আগের দিনও
অহমিকা করে প্রধানমন্ত্রী বলে দেশবাসীকে আহ্বান জানান এদের মোকাবেলা করেন। জাহাঙ্গীরকেও নানক বলেই বসলো, সাবধান করে দিচ্ছে, ঘর থেকে বেরোন। এই নানান কাহিনী কি হলো, নিমেষের ভিতর পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু ইতিহাস জানি, আমার ভাই আরো ভালো বলতে পারবেন, এক ফ্রান্স বিপ্লবে যেটা হয়েছিল সেটা বাড়ি ঘর রাজার বাড়ি দখল দখল। এই যে আরো যে সমস্ত ঘটনা বাংলাদেশে তো কয়েকবার এর সাথে সমালোচিত হয়েছে, আরো অনেকে হয়েছে, এর আগে হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে। এইরকম ভাবে সারা সরকারের যত এমপি মন্ত্রী প্রশাসনের লোকজন, আওয়ামী লীগের বা সরকারি সংগঠনের নেতা কর্মীরা সব পালিয়ে গেছে। এখন আমাদের শখ হয় যে রাহাত খান মেননকে একটু দেখবো, ইউনিভার্সিটি চেহারাটা, সুন্দর চেহারাটা দেখবো, বা এই যে আরো বড় বড় সব আওয়ামী লীগের নেতা সাবের চৌধুরীদের বিভিন্ন চেহারা দেখবো। এই চেহারা লাখ লাখ টাকা খরচ করে তো আমার দেখার উপায় নেই, সব আত্মগোপনে চলে গেছে। এবং পালিয়ে যাওয়ার যে হিড়িক আমার চিন্তা করা যায়, শেষ পর্যন্ত গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। 600 650 করে চোর ডাকাত ছিনতাইকারী ব্যাংক লুটেরা ভোটারবিহীন নির্বাচনের এমপি সব ওখানে আছে। বাইরে থাকা তাদের সাহসী হয়নি। এই যে সব উপজেলা চেয়ারম্যান, দাঙ্গাবাজ উপজেলা চেয়ারম্যান ছিল, মেয়র ছিল, তারপরে ইউনিয়ন চেয়ারম্যান, কেউ খাটতে পারে না। কোন চেয়ারম্যান গিয়ে কিন্তু তার ইতে বসতে পারে, তার সিটে বসতে পারে নাই। ঘোষণা দিয়েছিল আমরা বহর নিয়ে যাব, আমরা প্রতিরোধ করেছি, তারা আসতে পারেনি। কারণটা কি? এখন আমি শেষে আমি এই পার্টে বলতে চাই যে এই বিএনপির বিরুদ্ধে, আমি শেষ করে দিই, বিএনপির বিরুদ্ধে একটা বিরাট ধরনের চক্রান্ত চলছে সারা দেশ। জি, ওনার মানে ইন্টারনেটের সমস্যা। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এটা আমার আটঘরিয়াতে 2টা হিন্দু টাকা ছিল। আমি নেতাকর্মীদের বললাম যে কোনো মূল্যে এদের গ্রেপ্তার করতে, আমাদের রানা আলম আসিমউদ্দিন আক্তার যারা আছে, ওরা ঘুরে রাত জেগে ওদের কাছে শুনে 10টা টাকা তুললো। সব টাকা আওয়ামী লীগ, সবগুলি টাকা আওয়ামী লীগ। মন্দির ভাঙা থেকে শুরু করে ডাকাতি করা শুরু করে তারা করছে, করে তারা বিএনপির হাত ধরতে হচ্ছে। আর হলো যে তারা আমাদের এই 15.5 বছরে বিএনপির হাজার হাজার মানুষ, আমি যে জায়গায় বসে আপনার সাথে কথা বলছি, এটা হলো একটা আপনার কি বলে, এটা হলো ডিপার্টমেন্টাল স্টোর। এখানে কাজী ভাই, এখানে এসে তার এখানে অপারেটরকে বরিশালের মেয়র, তার বন্ধু কামাল ভাই, তার এখানে এসেছিল, তার বন্ধু, একেবারেই বন্ধু ছোটবেলার থেকে, তাকে একটা ফুলের তুলা দিয়েছিল। তার জন্য তার এই ডিপার্টমেন্টের উপরে এত অত্যাচার, এবং কত লক্ষ টাকা জরিমানা করলো, 17 লক্ষ টাকা জরিমানা করলো, শুধু উনি আসছিলেন ফুলের তুলা দিয়েছিল বলে। এমনি ভাবে আমাদের বাড়ি ঘর, জমি জমা, পুকুর, হাট ঘাট, টং দোকান, খাস জমি সব দখল করে নিয়েছিল। কত জনের হাত পা ভেঙে পঙ্গু করেছে। আপনাকে একটা জিনিস আমি অচিরেই পাঠাবো। আমি গাঁজা দেখার আমার সুযোগ হয় নাই, আফগানিস্তানের ধ্বংসযজ্ঞ আমি দেখি নাই, আমি ইউক্রেনে যেতে পারছি না, আমি দেখেছি ধ্বংসযজ্ঞ। আমার ঈশ্বরদী থানার আমার ইউনিয়নের আলহাজ মোড় থেকে 1-1.5 কিলোমিটার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এইরকম আপনার নৃশংসতা দেখে নেই। প্রায় 144টা বাড়ি, কলের পাইপ থেকে শুরু করে কেটে দিয়ে তার ভিতরে পাথর ঢুকে দেওয়া, বাথরুম ভেঙে দেওয়া, ঘরের ছাদ ফুটো করে দেওয়া। সারা বাংলাদেশে যতগুলি ঘর বাড়ি ভেঙেছে এই 5 তারিখের পরে, তার চেয়ে বেশি এই আমার একটা গ্রামে আমার আপন খালাতো ভাই মজদুর, অপরাধটা কি, স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক আমার ভাই, তাকে উচ্ছেদ করার জন্য 1 কিলোমিটার দূর থেকে তারা ধার দিয়ে, অস্ত্রপাতি ধার দিয়ে, ধার দিয়ে মারতে এসে হাত কেটে ফেলে দিয়েছে। তারপরে মেয়েরা ওখানে ইট মেরেছে, দৌড়াতে এসে, মোটা মানুষ পরে রাস্তা গিয়ে মরে গেছে। এর পরিপ্রেক্ষিতে এমন ভাবে এই 4 মাস ধরে বাচ্চা, যে বাচ্চার বয়স ছিল 8 মাস, সে স্মৃতি ভুলে গেছে, তার বাড়ি চিনতে পারে না, এমন ভাবে তারা নৃশংসতা চালিয়েছে। তাই আমি বলবো, আওয়ামী লীগের এই অত্যাচার, যে অত্যাচার এত বছর ধরে করেছে, সেই অত্যাচার প্রাথমিক ভাবে কিছু জায়গায় কিছু কারণে ঘটতেই পারে। তাহলে গণভবন কি অন্যায় করেছিল, জাতীয় সংসদ ভবন কি অন্যায় করেছিল, সেখানে দেখেন ভেঙে চুরে হাঁস, মুরগি, কবিতরের ডিম, মুরগির ডিম থেকে শুরু করে মাছের পেটি পর্যন্ত নিয়ে গেছে। আমি মহম্মদ তো লুকিয়েছিলাম, আমি যখন রিক্সা নিয়ে আসতেছি, একজন থেকে ঝাড়ু নিয়ে যাচ্ছে। আরে বাবা, তুমি ঝাড়ু নিয়ে যাচ্ছে কেন? স্যার আর কিছুই পাইনি, সব নিয়ে গেছে। তো মনে করেন বঙ্গভবনের একটা কি গণভবনের একটা রাখে, নমুনা রাখে। মানুষের ক্ষোভটা কোন পর্যায়ে!
আপনার চিন্তা করেন 32 নম্বর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন অনেক কিছু ইতিহাস সাক্ষী আছে, কিন্তু সেই 32 নম্বরও রক্ষা পায়নি, কারণ এত অপকর্ম করেছে। আমি শেষ করে আমি সরকারকে টাইম বেঁধে দিয়েছিলাম, একদম টাইম নির্ধারণ করে বলেছিলাম আপনাকে 10 তারিখের মধ্যে যেতে হবে, 15 তারিখে আপনি শোক দিবস পালন করতে পারবেন না, আপনার অপকর্মের কারণে এটা এবার নাটক দিবস পালন হবে। আর এই যে আপনি অবকাঠামো তৈরি করেছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যা করেছেন, মেডিকেল কলেজ, কোনো নাম নিশানা থাকবে না, নেম প্লেট। এমনকি আমি পাবনা যাওয়ার সময় যমুনার এপারে এবং ওপারে ভাস্কর্য দেখি, সেই ভাস্কর্য চুরমার হয়ে যাবে আপনার এই অপকর্মের কারণে। এখনো সময় আছে, আপনি জাতির কাছে ক্ষমা চান, ভাষণ দেন, দিয়ে আপনি চলে যান যে আমি ক্ষমতা ছেড়ে দিলাম, একটা নিরপেক্ষ নির্বাচনের অধীনে একটা সরকার গঠন করার পদ্ধতিতে একটা নির্বাচন দেন, তাহলে ক্ষমতায় যেতে পারবেন না। কিন্তু আগামীতে আবার ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকবে, তা যদি না ছাড়েন এমন পরাজয় হবে, এমন পরিণত হবে বিশ্ব দেখে নাই। এটা বাংলাদেশে এই ঘটনা সারা বিশ্ব অবাক বিষয় দেখছে। থানার পুলিশ লুট হতো না, যদি সে ক্ষমতা আছে, থানা পুলিশ লুট হতো না, গণভবন লুট হতো না, বঙ্গভবন ভেঙে যেত না, জাতীয় সংসদ ভাঙতো না, আপনার 32 নম্বরের বাড়ি অক্ষত থাকতো, আপনার নেতা কর্মীরা আপনার ইয়ে থাকতো, আপনার জিদ ধরে এই যে যেটা করলেন। তাই এখন আমি বলে বন্যা যে ব্যাপারটা, সেটা মানুষ এখন মনে করছে যে উনি ভারতে বসে বসে মানুষকে পানি দিয়ে ডুবিয়ে দিতে চাচ্ছে। আমি বারবার এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বলেছি, আমি তাকে বলেছি আপনাকে আমি স্যালুট জানাই, যেটা আমার মনের বাসনা ছিল, ভারতকে পরিষ্কার করে বলে দেন আমাদের নিয়ে খেলতে গেলে আপনার জি, অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে শুনতে চাই যে এই যে ভারত বাঁধ বেঁধে দিয়েছে, এই জন্য মুহূর্তের মধ্যে আজকে এই পরিস্থিতি পানি দিয়ে যদি আমাদের বর্ষার শুষ্ক পানি না দেয় আমরা বাধ্য হব, এবং তাদের অবস্থা অত্যন্ত ভয়ানক, এবং এই 7 সিস্টার হাতছাড়া হয়ে যায়, ওইদিকে ভাত টুকরো টুকরো হয়ে যাবে। বলছি তাই আমি বলেছি তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাক, না ভারত থেকে বের করে দিক। কারণ ভারতে যদি সে থাকে, ওখানে বসে বসে ভারতের সমস্ত লোক চলে যাচ্ছে, ওখানে বসে বসে কান্নাকাটি করে এমন অবস্থা ইস্যু তৈরি করবে, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার পরিচালনা করতে পারবে না। তাই আমি এইবারে শেষ করতে চাই। মানুষ বলেছে কি, আমরা দিলাম কন্যা, মোদি দিল বন্যা। চিন্তা করেন কোথায়, আমরা দিলাম কন্যা, মোদি দিল বন্যা। তাই কন্যা আমাদের প্রধানমন্ত্রী তো কন্যা, তাকে বাড়িয়ে দিল, ভারতের বন্যা দিত। এই কথা বলছি এই কারণে, এখনো বলবো ভারত সরকারকে ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশের সাথে না খেলা ভালো। ধন্যবাদ।